Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় প্রিয় শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে সিলেট বোর্ড 2022 সালের 1 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। বারিন্দ সার্ভিস লিমিটেড এর অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো। রেওয়ামিল 31 ডিসেম্বর 2021। শেয়ার মূলধন 5,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 টাকা। বিজ্ঞাপন খরচ 40,000 টাকা। অবন্টিত মুনাফা অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত 1/1/2021 20,000 টাকা। প্রদেয় হিসাব 22,000 টাকা। বেতন খরচ 8,000 টাকা। ডেলিভারি ভ্যান 30,000 টাকা। সেবা আয় 2 লক্ষ টাকা। সাপ্লাইজ খরচ 4 লক্ষ টাকা। দালান কোঠা 2 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব 25,000 টাকা। 10% ব্যাংক ঋণ 1/7/2021। আমার অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2021 এখানে তাহলে 6 মাসের সুদ হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার উপর 10% হারে 6 মাসের সুদ ধরতে হবে। ব্যাংক জমা 20,000 টাকা। 10% বিনিয়োগ 50,000 টাকা। তারিখ দেওয়া নেই, আমরা 1 বছরের সুদ ধরে দিব। অগ্রিম ভাড়া 10,000 টাকা। প্রদত্ত আয়কর 5,000 টাকা। রেওয়ামিলের ডেবিট পাশের যোগফল 3,92,000 টাকা। রেওয়ামিলের ক্রেডিট পাশের যোগফল 3,92,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে বিনিয়োগের সুদ 1,200 টাকা অনাদায়ী, অর্থাৎ আমরা বলেছিলাম যে 1 বছরের সুদ ধরে দিব, সেটা না, এখানে আমাকে উল্লেখ করে দিয়েছে 1,200 টাকা বকেয়া আছে। তাহলে এখানে আমার 1 বছর বা 6 মাস কোনো কিছু আমাকে চিন্তা করার বিষয় নেই। 2 নম্বরে অগ্রিম ভাড়া 5,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 3 নম্বরে ডেলিভারি ভ্যানের উপর 10% অবচয় ধার্য করতে হবে। 4 নম্বরে ঋণের সুদ সম্পূর্ণ বকেয়া রয়েছে। সম্পূর্ণ বকেয়া রয়েছে বলতে 6 মাসের যে সুদ ধরতে হবে, এই 6 মাসের সুদ পুরোটা বকেয়া রয়েছে। 5 নম্বরে প্রস্তাবিত লভ্যাংশ 15,000 টাকা। এখানে বলেই দিয়েছে, আমাকে আর ক্যালকুলেশন করে বের করা লাগবে না। কতে আমাকে বের করতে বলেছে উক্ত কোম্পানির চলতি বছরের বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বাইরের মানুষ আমার কাছে কি পরিমাণ টাকা পয়সা পাবে সেই বহির্দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। কোম্পানির আয় খতে আমাকে করতে বলেছে কোম্পানির আয় বিবরণী তৈরি করো। গতে আমাকে বলেছে বছর শেষে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে আসি বহির্দায়ের পরিমাণ। বহির্দায়ের পরিমাণের মধ্যে আমরা পাচ্ছি প্রথমে প্রদেয় হিসাব 22,000 টাকা। তারপর আমরা পাচ্ছি 10% ব্যাংক ঋণ 1/7/2021 1 লক্ষ টাকা। তারপর আমরা পাচ্ছি বছরের শেষে ব্যাংক ঋণের বকেয়া সুদ 1 লক্ষ টাকার উপর 10%-এর 6 মাসের 5,000 টাকা। এরপর আমরা পাচ্ছি প্রস্তাবিত লভ্যাংশ, যেহেতু লভ্যাংশটা শেয়ার হোল্ডারদের, এটা আমরা বহির্দায় বলতে পারি, আবার এটাকে না দেখাইলেও আমরা পারি। প্রস্তাবিত লভ্যাংশটা আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে দেখাই, সেই হিসেবে আমরা এখানে বহির্দায় হিসেবে আনতে পারি। আবার যদি এটা আমরা চিন্তা করি এটা শেয়ার হোল্ডারদের অংশ, এটা বহির্দায় না, এটা আমরা আনলেও পারি, না আনলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে মোট বহির্দায়ের পরিমাণ 1,42,000 টাকা। এরপর আমরা আসি কোম্পানির আয় বিবরণী তৈরি করতে বলছে। খতে বারিন্দ সার্ভিস লিমিটেড বিশদ আয় বিবরণী 2021 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি, যেহেতু এখানে আমাদের সেবা আয়ের একটা বিষয় আছে,
আমাদের সেবা আয় দেওয়া আছে আমার রেওয়া মিলের মধ্যে। আমরা একটু রেওয়া মিলটা দেখি। এই যে রেওয়া মিলের মধ্যে আমাদের কি দেওয়া আছে, এই যে সেবা আয় দেওয়া আছে। সেবা আয় থাকলে আমরা জানি সেবা আয়মূলক প্রতিষ্ঠানের অঙ্কগুলোকে আমরা জানি যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর মাধ্যমে করতে হয়। অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে প্রথমে আমরা আয়গুলোকে যোগ করব, তারপর আমরা সব খরচগুলোকে যোগ করে মোট আয় থেকে মোট খরচটাকে বাদ দিয়ে দিব। আমরা আসি আয়সমূহের মধ্যে সেবা আয় 2 লক্ষ টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ 1200 টাকা সমন্বয়ের মধ্যে বলে দিয়েছে। যোগ করলে আমরা মোট আয় পাচ্ছি 2,01,200 টাকা। এরপর আমরা মোট আয় পেলাম 2,01,200 টাকা। এখান থেকে খরচগুলোকে বাদ দিব। বেতন খরচ 8,000 টাকা, ভাড়া খরচ 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ 40,000 টাকা, সাপ্লাইজ খরচ 4,000 টাকা, ব্যাংক ঋণের বকেয়া সুদ। ডিস্টার্ব করতেছো কেন তুমি? এত ডিস্টার্ব। তার মোট আয় থেকে আমরা বাদ দিব খরচগুলো বা মোট ব্যয়গুলো। তাহলে মোট আয় ছিল 2,01,200 টাকা। এখান থেকে খরচগুলোর মধ্যে আমরা পাচ্ছি বেতন খরচ 8,000 টাকা, ভাড়া খরচ 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ 40,000 টাকা, সাপ্লাইজ খরচ 4,000 টাকা। তারপরে ব্যাংক ঋণের বকেয়া সুদ 1 লক্ষ টাকা ছিল আমার ব্যাংক ঋণ, তার উপর 10% হারে সুদ ধরবো, বেরোলে 1 বছর। এটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে আমাদের 6 মাসের সুদ বের হয়ে গেল। ডেলিভারি ভ্যানের অবচয়, ডেলিভারি ভ্যান ছিল 30,000 টাকা, তার উপর 10% হারে অবচয় 3,000 টাকা। তাহলে আমরা যে মোট খরচ পাচ্ছি আমরা 65,000 টাকা। তাহলে 2,01,200 টাকা থেকে 65,000 টাকা বাদ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি 1,36,200 টাকা। 1,36,200 টাকা। এটা ছিল খ। গতে আমরা দেখতে পাই বছর শেষে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তার বারিন্দা সার্ভিস লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31শে ডিসেম্বর 2021 এভাবে লিখতে হবে। আমরা লিখবো 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। আমরা আর্থিক অবস্থার বিবরণের ছক করব। সম্পদ 5টা করতে বলেছে। সম্পদ সমূহ লিখে প্রথমে আমরা স্থায়ী সম্পদ দিয়ে শুরু করব। স্থায়ী সম্পদের মধ্যে লিখবো দালান কোঠা 2 লক্ষ টাকা, ডেলিভারি ভ্যান 30,000 টাকা। ডেলিভারি ভ্যান থেকে ডেলিভারি ভ্যানের অবচয়টা বাদ দিব, মাইনাস পুঞ্জীবিত অবচয় 3,000 টাকা। তাহলে বাদ দিলাম 27,000 টাকা। তাহলে আমার দালান কোঠা এবং ডেলিভারি ভ্যান যোগ করলে আমরা পাচ্ছি 2,27,000 টাকা। এটা আমার মোট স্থায়ী সম্পদ। মোট স্থায়ী সম্পদ এই কথাটা না লিখলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা হেডলাইন দিব বিনিয়োগ। বিনিয়োগ হেডলাইনের আন্ডারে আসবে 10% বিনিয়োগ 50,000 টাকা। এরপর হেডলাইন হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে পাচ্ছি বিনিয়োগের অনাদায়ী সুদ 1,200 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, অগ্রিম ভাড়া আমার অগ্রিম ভাড়া ছিল 10,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা খরচ হয়ে গেছে, আর 5,000 টাকা আমার হচ্ছে কি বলে অগ্রিম ভাড়া রয়ে গেছে। তাহলে আমরা সবগুলো যোগ করলে মোট চলতি সম্পদ পাচ্ছি 51,200 টাকা। তাহলে আমার সম্পদ পাশে আমরা স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পদ যোগ করলে মোট সম্পদ পাচ্ছি 3,28,200 টাকা। এইভাবে আমরা সালের অঙ্কগুলো যদি আমরা রেগুলার করতে থাকি, একটি কথা হচ্ছে আমরা প্রতিদিন সম্ভব হলে সব অঙ্কের পাশাপাশি সব পড়াশোনার পাশাপাশি আমরা ফার্স্ট পেপার থেকে একটা ফাইনাল অ্যাকাউন্ট, সেকেন্ড পেপার থেকে একটা ফাইনাল অ্যাকাউন্ট, ন্যূনতম যদি এটা আমরা প্রতিদিনের আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসি, তা আমাদের ফাইনাল অ্যাকাউন্টটা বোর্ড পরীক্ষা অ্যান্সার করতে আমাদের কোনো কষ্ট হবে না। আমরা এইভাবে একটু অভ্যাসে নিয়ে আসি যে প্রতিদিন আমরা ফার্স্ট পেপার থেকে একটি ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করবো, সেকেন্ড পেপার থেকে একটি ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করবো, এবং পরীক্ষা পর্যন্ত যদি এই অভ্যাসটা আমাদের কন্টিনিউ রাখতে পারি, তাহলে আমাদের ফাইনাল অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।